হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো তোমাদের সঙ্গে সেল সাইকেলের ওপর খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা এমসিকিউ আমরা ইন ডিটেলসে কিন্তু ব্যাখ্যাগুলোও দেখবো, ঠিক আছে, অ্যানালিসিসটাও করবো যাতে ওই টপিক রিলেটেড আরও কিছু এমসিকিউ আমাদের সেখানে তৈরি হয়ে যায়। তো সেই হিসেবে দেখতে গেলে আমি এখানে তোমাদের 20টা এমসিকিউ দিয়েছি, ঠিক আছে, তার সাথে ধরো আরও ব্যাখ্যাগুলো সেখান থেকেও এমসিকিউ আসতে পারে। তো মোটামুটি 50+ এমসিকিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে, 50+ এমসিকিউ। তো যেহেতু আমি 20টা দিয়েছি সেজন্য আমি 50+ লিখতে পারছি না, তো আমি 20টাই লিখেছি, ঠিক আছে। তো চলো শুরু করব ক্লাসটা। আচ্ছা, শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি, এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে, ঠিক আছে। আমি অনন্যা ম্যাম তোমাদের সঙ্গে রয়েছি। তো এমন না যে 2025-এ নোটিফিকেশন বেরোনোর পরে আমি ক্লাস স্টার্ট করেছি বা ব্যাচ স্টার্ট করেছি। 2022 থেকে আমাদের ব্যাচ কন্টিনিউ চলছে। এখন যে ব্যাচটা চলছে সেটা 10 নম্বর ব্যাচ। মানে যারা পড়ার তারা ঠিক পড়েই যাচ্ছে। তোমরা এই প্লেলিস্টটা চেক করলেই দেখতে পারবে প্রিভিয়াস ভিডিওস গুলো কিভাবে কিভাবে ছাড়া রয়েছে, কতটা ফ্রিকোয়েন্টলি ছাড়া রয়েছে, কত ক্লাস দেওয়া রয়েছে। কারণ অনেক জায়গাতেই দেখতে পাবে যে ব্যাচ হয়তো শুরু হয়েছে কিন্তু এসএলএসটির কোনো প্রিভিয়াস হিস্ট্রি পাবে না, প্রিভিয়াস কোনো ভিডিওস পাবে না। আবার অনেক গ্রুপ থাকবে কিন্তু সেখানে কি কোনো টিচারের গাইডেন্স কিন্তু পাবে না। এখানে আমাদের যে ব্যাচ চলছে আর কি, সেখানে কিন্তু সম্পূর্ণ একদম 24/7 আমার গাইডেন্সের আন্ডারে তোমরা থাকবে। আর 60 মার্কসের প্র্যাকটিস সেট যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, ঠিক আছে। আজকে দেওয়ার ইচ্ছা ছিল বাট দিতে পারলাম না, এক্সট্রিমলি সরি। তো কালকে 100% চেষ্টা করব যে 60 মার্কসের প্র্যাকটিসের, কারণ দেখো একটা 60 মার্কসের একটা কোশ্চেন পেপার রেডি করতেও তো সময় লাগে। আর আমি তো নর্মাল কোশ্চেন অ্যান্সার বলে গেলাম সেরকম আমার ইচ্ছা নেই। একদম এটা যেমন দেখতে পাচ্ছ একদম সুন্দর ছবি টবি দিয়ে সাজানো, এরকম ভাবেই আমার তোমাদের 60 মার্কসের যে কোশ্চেন সেটটা আর কি সেটা দেওয়ার ইচ্ছা রয়েছে, এই জন্য একটু টাইম লাগছে আর কি। তো আজকে হলো 20 মার্কসের আমরা দেখবো আর কি। দেখো দেরি না করে শুরু করছি। বলেছে which phase of the cell cycle is the longest in typical eukaryotic cell, মানে বলেছে যে কোন ধাপে সাধারণত ইউক্যারিওটিক কোষে সবচেয়ে বেশি সময় লাগে। আচ্ছা, অনেকে তোমরা বলছো ম্যাম বেঙ্গলিতেও দিন, দেখো যেগুলো বেঙ্গলিতে দেওয়ার দিচ্ছি, ঠিক আছে, আমি যেটা ইংলিশে রয়েছে তার বাংলাটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের বোঝার অসুবিধার কোনো ব্যাপার নেই, তোমরা একটু নোট ডাউন করে নিও তাহলেই হবে। যে সবচেয়ে বেশি সময় লাগছে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোন ধাপটাতে, এম ফেজ, G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ, ঠিক আছে। তোমরা এখানে ছবিটা দেখো, ছবিটা দেখলেই তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। দেখো G2 কোনটুকু, এইটুকু, G1 এতটা জায়গা নিচ্ছে, এখানটা হলো এস, তাহলে কোনটা হচ্ছে সব থেকে বেশি, দেখো G1টা কিন্তু এখানে সব থেকে বেশি রয়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে G1 ফেজ, ঠিক আছে। G1 কে আমরা কি বলি, G1 যেটাকে বলা হচ্ছে গ্যাপ 1, এটা কি, ইন্টারফেজের প্রথম ধাপ। গ্যাপ 1টা কি, এটা হলো ইন্টারফেজের প্রথম ধাপ। আচ্ছা, এই ধাপে কি হয় দেখো, এই ধাপে ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে জানিও, প্রত্যেকে কিন্তু লাইক করো, প্রচুর লাইক চাই। আজকের ক্লাসটা অনেকটা ইনফরমেটিভ ভাবে তৈরি করার চেষ্টা করেছি, তো প্রচুর প্রচুর লাইক চাই কিন্তু, ঠিক আছে। এই ধাপে কোষ আকারে বড় হয়, আকারে বড় হয় এবং বিভিন্ন প্রোটিন ও আরএনএ তৈরি হয়, ঠিক আছে। এই ধাপে কোষ কি হচ্ছে, কোষ হলো আকারে বড় হচ্ছে এবং বিভিন্ন প্রোটিন ও আরএনএ তৈরি হয়। আচ্ছা, নেক্সট দেখো প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এমসিকিউ রয়েছে, ঠিক আছে। আচ্ছা,
কোষ কোষে স্বাভাবিক কাজ যেমন শ্বসন, উৎসেচক তৈরি ইত্যাদি হয়। ঠিক আছে, তাহলে এই সময় কি হচ্ছে, যে শ্বসন, উৎসেচক তৈরি এইগুলো কিন্তু হচ্ছে। আচ্ছা, প্রশ্ন এভাবেও আসতে পারে যে ধরো বলে দিল, কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে G1 ধাপে নিম্নের কোনটি হয় না। ঠিক আছে, তো অপশনে যদি কিছু থাকে সেখান থেকে যদি আমরা একটা অ্যান্সার ধরে নিই, এরকমও থাকতে পারে যে ডিএনএ অনুলিপি গঠন হয় না। ঠিক আছে, G1 ধাপে ডিএনএ অনুলিপি গঠন হয় না। এই পয়েন্টটা লেখার জন্য আমি এই কোশ্চেনটা লিখলাম, যে এই পয়েন্টটা আমি কেন লিখছি, কারণ প্রশ্ন এভাবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর এটা তো সব থেকে দীর্ঘ সময় ধরে চলে, লংগেস্ট টাইম, দীর্ঘ সময় ধরে চলে, বলেই দিলাম। ঠিক আছে, চলো এবারে দেখবো হলো পরের প্রশ্ন। বলেছে ডিএনএ রেপ্লিকেশন অকার্স ডিউরিং হুইচ ফেজ অফ দ্য সেল সাইকেল। ডিএনএ রেপ্লিকেশনটা কোষ চক্রের কোন ধাপে হয়? ঠিক আছে, দেখো G1 ফেজ, GS ফেজ, G2 ফেজ, M ফেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু হলো S ফেজ। ঠিক আছে, আচ্ছা আগেরটার অ্যান্সার দাগিয়েছি। হ্যাঁ, এই যে S ফেজ, এই সময় ডিএনএ সিনথেসিস হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনও কিন্তু ঘটছে। ঠিক আছে, তাহলে দেখো এটা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আমরা দেখে নিই, যে এস মানে কি। এই যে এস ফেজ আমরা বললাম, এস মানে হলো সিনথেসিস। এস মানে কি? সিনথেসিস। এই সিনথেসিস হওয়া মানে কি হয়, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। ঠিক আছে, আচ্ছা আর কি ঘটছে? প্রতিটি ক্রোমোজোম একটি করে কপি তৈরি করে। প্রতিটি ক্রোমোজোম একটি করে কপি তৈরি করে। এর ফলে কি হয়? ফলে ক্রোমাটিড দ্বিগুণ হয়। ঠিক আছে, ফলে ক্রোমাটিড দ্বিগুণ হয়। আচ্ছা, নেক্সট দেখো আর কি ঘটছে। ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়। ডিএনএ এর পরিমাণ কি হয়? দ্বিগুণ হয়, কিন্তু ক্রোমোজোম সংখ্যায়
ক্রোমোজোম সংখ্যায় কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, চলো নেক্সট। এটি পরবর্তী মাইটোটিক বিভাজন এর জন্য, পরবর্তী যে মাইটোটিক বিভাজনটা হবে, ঠিক আছে, প্রস্তুতি হিসেবে কাজ করে। ঠিক আছে, এস ফেজটাতে এতগুলো কাজ কিন্তু হচ্ছে। আচ্ছা, আর কি হয়? আরএনএ ও প্রোটিন সংশ্লেষও ঘটে। আরএনএ ও প্রোটিন সংশ্লেষও ঘটে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো। আচ্ছা, এবারে আমরা দেখবো হলো পরের কোশ্চেন। বলেছে উইচ চেক পয়েন্ট এনশিওর, কোন চেক পয়েন্টটা নিশ্চিত করছে ডিএনএ ইজ প্রপারলি রেপ্লিকেটেড, ডিএনএ সঠিকভাবে রেপ্লিকেশন হয়েছে বিফোর এন্টারিং মাইটোসিস। ঠিক আছে, যে প্রত্যেকটা চেক পয়েন্ট মানে কি চেকিং হয়। ঠিক আছে, এই যে দেখবে পুলিশ চেক পয়েন্ট থাকে, তার মানে কি সেখানে চেকিং হয়, তাই তো। তো এই যে বিফোর এন্টারিং মাইটোসিস, এই যে মাইটোসিসে প্রবেশ করছে যে, বা এক্ষেত্রে সঠিক যে চেক পয়েন্ট কোনটা, যে ডিএনএ সঠিকভাবে রেপ্লিকেট হয়েছে কিনা সেটা চেক হয়, সেটা কোন ফেজে হচ্ছে? G1 ফেজ, G2 ফেজ, এস চেক, সরি ফেজ বলছি, G1 চেক পয়েন্ট, এস চেক পয়েন্ট, G2 চেক পয়েন্ট, এম চেক পয়েন্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো G2 চেক পয়েন্ট। ঠিক আছে, এক একটা চেক পয়েন্টের এক এক রকম কাজ থাকে, আমরা দেখবো পরে আরো। ঠিক আছে, তাহলে G2 চেক পয়েন্ট, তাহলে G2 চেক পয়েন্ট সম্বন্ধে দেখো কি কি জিনিস তোমাদের জানতে হবে। G2 চেক পয়েন্ট হলো কোষ চক্রের নিয়ন্ত্রণ পয়েন্ট, যা এস ফেজ এর পরে আসে। ঠিক আছে, এস ফেজের পরে আসে। এই যে এস ফেজ কমপ্লিট হলো, G2, এরপরে আসছে কিন্তু G2 চেক পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা আর কি পয়েন্ট রয়েছে? এই ধাপে কোষ যাচাই করে যে ডিএনএ রেপ্লিকেশন সঠিকভাবে হয়েছে কিনা। কেন? কারণ ডিএনএ রেপ্লিকেশন কখন হচ্ছে? এস ফেজে হচ্ছে। এবার এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনটা ঠিকভাবে হয়েছে কিনা সেটা যাচাই করছে কে? এই G2 চেক পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো,
এবার যদি ধরো যাচাই করে দেখলে কোনো ফল্ট আছে, ঠিক আছে, তাহলে যদি কোনো ত্রুটি থাকে কোষ সেটি মেরামত করে। যদি কোনো ত্রুটি থাকে তাহলে কোষ কি করছে, সেটাকে মেরামত করছে। আচ্ছা, নেক্সট, এবার ধরো যে ত্রুটিটা রয়েছে সেটা ঠিক করতে পারলো না, তাহলে কি ঘটবে? প্রশ্ন এভাবেও আসতে পারে যে G2 চেক পয়েন্টে কোনো ত্রুটি ধরা পড়লে সেটা যদি রিকভার করা না যায়, সেটা যদি ঠিক করা না যায়, তাহলে কি ঘটনা ঘটে, ঠিক আছে? তাহলে সেটা আমরা দেখব যে ত্রুটি অপসারণে ব্যর্থ হলে, ত্রুটি অপসারণ করতে যদি ব্যর্থ হয় তাহলে কি হয়? কোষ বিভাজনে কন্টিনিউ না হয়ে কি ঘটে? অ্যাপোপ্টোসিস ঘটে। কোষের মৃত্যু, ঠিক আছে, অ্যাপোপ্টোসিস ঘটে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে? তোমরা অনেকে করো না লাইক, এই জন্যই এতবার করে বলতে হয়, কারণ যত দেখো তোমরা লাইক করবে, যত কমেন্ট করবে, আমার উৎসাহ, আমার এনার্জি তত বাড়বে। এই যে ধরো ভোর 4:30-র সময় উঠেছি, উঠে তোমাদের ক্লাস রেকর্ড করছি, এই যে এনার্জিটা, এটা কোথা থেকে পাচ্ছি? তোমরা লাইক করছো, তোমরা কমেন্ট করছো, তোমাদের এনগেজমেন্ট যত বেশি হয় তত আমাদের এনার্জি বাড়ে, ঠিক আছে? আমরা কাজ করার বা তোমাদের জন্য এই সেটগুলো তৈরি করার কিন্তু আরো বেশি উৎসাহ পাই না, স্টুডেন্টরা পড়ছে, ওদের জন্য তৈরি করি জিনিসগুলো। তো প্রত্যেকে লাইক করো, প্রত্যেকে, যদি ভালো লাগে ক্লাসগুলো, এমসিকিউ গুলো, তাহলে প্রত্যেকে লাইক করো। আচ্ছা, কোষের মৃত্যু ঘটে, তাহলে ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি কাজ হয়? আরেকটা কাজ করে হলো এটি জিনগত স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। এটি জিনগত স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। Which protein complex is primarily responsible for regulating the transition in the cell cycle? ঠিক আছে, কোন প্রোটিন কমপ্লেক্সটা রেসপন্সিবল থাকে, দায়ী থাকে, কিসের জন্য, মুখ্যভাবে দায়ী থাকছে কিসের জন্য? ফর রেগুলেটিং দ্য ট্রানজিশন অফ সেল সাইকেল। এই যে কোষ চক্রের যে বিভিন্ন ধাপগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোন প্রোটিন কমপ্লেক্সটা দায়ী থাকছে? এটিপি সিনথেস, ডিএনএ পলিমারেজ, সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, আরএনএ পলিমারেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। তোমাদের পরে একটা ছবি দেখাবো, ছবি দেখালে আরো ভালো করে তোমাদের এটা একদম মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে। সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, তো কি হয় দেখো ব্যাপারটাতে, সাইক্লিন এবং সিডিকে, সিডিকে মানে কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট
সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ঠিক আছে, সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা কি? এই দুটো হলো সেল সাইকেলের বা কোষ চক্রের মূল নিয়ন্ত্রক। মূল নিয়ন্ত্রক, ঠিক আছে। এটা কিভাবে কাজ করছে দেখো, সিডিকে একা নিষ্ক্রিয় থাকে। সিডিকে যখন একা থাকে তখন সেটা কি থাকে? নিষ্ক্রিয় থাকে। কিন্তু সাইক্লিন সাইক্লিনের সাথে যুক্ত হয়ে সক্রিয় হয়, ঠিক আছে। নেক্সট, এবার দেখো সাইক্লিনের বিভিন্ন ভাগ রয়েছে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন সাইক্লিন আবার বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন সিডিকে কে সক্রিয় করে, ঠিক আছে। তাহলে কি ঘটনাটা ঘটছে, যে ভিন্ন ভিন্ন সাইক্লিন বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সিডিকে কে সক্রিয় করে, ঠিক আছে। তাহলে কোনটার সঙ্গে কিভাবে সক্রিয় হচ্ছে, যেমন দেখো সাইক্লিন ডি, এটা কার সঙ্গে যুক্ত হচ্ছে? সিডিকে 4, ঠিক আছে। এইটার সঙ্গে যুক্ত হয়ে কোথায় চলে যাচ্ছে? যুক্ত হয়ে চলে যাচ্ছে G1 এ প্রবেশ করছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা যেমন রয়েছে সাইক্লিন বি, এটা কার সঙ্গে যুক্ত হচ্ছে? সিডিকে 1, এটার সঙ্গে যুক্ত হয়ে কোথায় চলে যাচ্ছে? এম ফেজ, শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে দুটো জিনিস তোমরা দেখতে পেলে, ঠিক আছে, এই যে দুটো স্টেপস দেখতে পেলে, এই স্টেপস থেকে কি বোঝা গেল? এই দুটো স্টেপস থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এই সিদ্ধান্তে আসতে পারি যে এই কমপ্লেক্স, মানে এই যে সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, এই কমপ্লেক্স কোষকে এক ধাপ থেকে অন্য ধাপে অগ্রসর হতে সাহায্য করে,
ঠিক আছে, যে একটা ধাপ থেকে অন্য ধাপে যাবে সেই জন্য হেল্প করছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখব। আচ্ছা, পরের কোশ্চেন দেখার আগে তোমাদের একটু বলে রাখি যে আমাদের কিন্তু এসএলএসটি বায়োলজির অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে। আর অনলাইন ক্লাসের সব থেকে মূল বিষয় হলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ 9-10 যারা আছো তাদের জন্য কিন্তু থাকছে হলো 5000 প্লাস এমসিকিউ। যারা শুনেছো ডিটেলসটা তাদের তো ঠিক আছে, স্কিপ করে চলে যাবে। যারা নতুন আছো শুনে নাও। এখানে 3500 আছে, সেটা আপডেটেড হয়েছে 5000 প্লাস। কিভাবে পাবে? কারণ আগের দিন আমাকে একজন কল করে বলছে ম্যাম 5000টা কিভাবে দেওয়া হবে, পুরো ডিটেলসটা শোনেনি, তার মানে স্কিপ করে গেছে, ভিডিওস পুরো দেখেনি। তো আমি আরেকবারও বলে দিচ্ছি, সে ফোন করলেও জানানো হবে, কোনো ব্যাপার না। 3400 এমসিকিউ আর 60টা করে প্র্যাকটিস সেট দেওয়া হবে, মানে জুলজি 20, বোটানি 20, ফিজিওলজি 20। এটা মোটা মিনিমাম 30টা থাকবে, ম্যাক্সিমাম 50টা হবে। এখন আমরা 30টাকে টার্গেট করেই চলছি, হচ্ছে হলো 1800। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে হলো 5200 এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হলো 9-10-এ। এবার আসি 11-12-এ। 11-12-এ আছে 39 চ্যাপ্টার, প্রত্যেকটার থেকে 100 করে এমসিকিউ, 3900 এমসিকিউ। আপাতত এটা আমাদের ঠিক আছে। এবারে এটাতে যদি আমরা প্র্যাকটিস সেট তৈরি করি, মোটামুটি 60 মার্কসের 50টা প্র্যাকটিস সেট যদি তৈরি করি তাহলে হচ্ছে হলো 3000। তাহলে টোটাল হচ্ছে হলো দেখো 6900 এমসিকিউ কিন্তু তোমরা এখানে পাবে। এটা হলো মক, আর এটা হলো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো এতগুলো এমসিকিউ কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। এটা এখনো ডিসিশন পেন্ডিং রয়েছে, তোমাদের তাও জানিয়ে রাখলাম। যদি আমরা প্রোভাইড করি, যারা যারা গ্রুপে আছো তারা পেয়ে যাবে। অনেকে হয়তো এটা দেখে বলবে ম্যাম এটা তো আপনি দেবেন বলেছেন, দেখো এটা পেন্ডিং রয়েছে, এখন আমরা এটাতে ফাইনালাইজ করিনি। এইটুকু ফাইনাল, এটুকু কনফার্ম তোমরা পাবে। যদি এবার এইটা কমপ্লিট হওয়ার পর, এটা কমপ্লিট হওয়ার পরে হাতে সময় থাকে, তখন আমরা এটাতে যাব। ঠিক আছে, তখন ইনফর্ম করে দেবো তোমাদেরকে। আচ্ছা, আর অনলাইন ক্লাসে দেখো সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা 9-10-এর নোটস পাবে, এবং তোমরা জয়েন করার সঙ্গে সঙ্গে নোটস পাবে। ঠিক আছে, আমি লিখে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো যে ম্যাম আপনি তো বলেছেন জয়েন করার সঙ্গে সঙ্গে নোটস দেবেন, আপনি দেননি। ঠিক আছে, জয়েন করার সাথে সাথে নোটস পাবে বলে দিলাম। ঠিক আছে, সেটা 9-10 হোক আর 11-12 হোক। ঠিক আছে, জয়েন করার সাথে সাথে একদম ফুল সিলেবাসের ডিটেলস নোট পেয়ে যাবে। আচ্ছা, এই সম্বন্ধে যদি আরো জানতে হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। কোনো বই কেনার প্রয়োজন পড়বে না, কারণ আমাদের ওই 100-200 পাতার নোট নয়, যথেষ্ট ডিটেলসে কিন্তু নোটসগুলো প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, আর ক্লাসে তো আমি সমস্ত রকম ভাবে গাইড করে দিই। হ্যাঁ, আর 11-12-এর নোটসটা তোমরা ইংলিশে পেয়ে যাবে নোটস। ঠিক আছে, 9-10 আর 11-12। তো আশা করি আর কারো কোনো ডাউটস নেই। চলো তাহলে পরের কোশ্চেন দেখি কি বলেছে। 5 নম্বর বলেছে যে which phase of mitosis involves the alignment of chromosome in the cell equator। ঠিক আছে, বলেছে মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম গুলো কোষের ইকুয়েটর, মানে কি ওই বিষুব অঞ্চলে আর কি বলতে পারো, মানে মধ্যবর্তী স্থানে সারিবদ্ধভাবে সাজানো থাকছে। ঠিক আছে, কোষের মাঝ বরাবর। ঠিক আছে, ইকুয়েটোরিয়াল যে প্লেন আর কি, সেখানে মাঝ বরাবর সাজানো থাকছে। অপশন দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মেটাফেজ। মেটাফেজে সাজানো থাকছে। ঠিক আছে, তাহলে মেটাফেজ সম্বন্ধে একটু আমরা দেখে নিই, চলো। মেটাফেজ হলো মাইটোসিসের দ্বিতীয় ধাপ।
ঠিক আছে, মেটাফেজটা কি? মাইটোসিসের দ্বিতীয় ধাপ। আচ্ছা, আর কি পয়েন্ট পাচ্ছি? এই সময় ক্রোমোজোমগুলো কোষের মাঝ বরাবর সারিবদ্ধভাবে থাকে। ঠিক আছে, পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, আচ্ছা, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে স্পিন্ডল ফাইবার যুক্ত থাকে। ঠিক আছে, স্পিন্ডল ফাইবার যুক্ত থাকে। আচ্ছা চলো, এটা আর সেরকম কিছু নেই ইম্পর্টেন্ট। তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, বলেছে হোয়াট ট্রিগার্স দ্য অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স। হোয়াট ট্রিগার্স দ্য অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স, যে কোনটা নিম্নের এই যে এতগুলো পয়েন্ট রয়েছে এটার মধ্যে কোনটা অ্যানাফেজ প্রমোটিং যে কমপ্লেক্স, ঠিক আছে, অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স এটাকে সক্রিয় করছে। ঠিক আছে, দেখো, বাইন্ডিং অফ সাইক্লিন মানে সাইক্লিনের সংযুক্তি ঘটছে, অ্যাটাচমেন্ট অফ অল কাইনেটোকর টু স্পিন্ডল ফাইবার, কাইনেটোকর স্পিন্ডল ফাইবারের সঙ্গে যুক্ত হচ্ছে, সাইটোকাইনেসিস, কমপ্লিশন অফ সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস সম্পন্ন হচ্ছে, এন্ট্রি ইনটু জি1, জি1 এ প্রবেশ ঘটছে। তাহলে কোন কাজটা হচ্ছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে অ্যাটাচমেন্ট অফ অল কাইনেটোকর টু দ্য স্পিন্ডল ফাইবার। অ্যাটাচমেন্ট অফ অল কাইনেটোকর টু দ্য স্পিন্ডল ফাইবার, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, চলো, তো কি হচ্ছে দেখো, এই যে এপিসি, হ্যাঁ, অ্যানাফেজ প্রমোটিং ফ্যাক্টর, এপিসি অ্যানাফেজ প্রমোটিং ফ্যাক্টর, এটা কি? এপিসি হলো একটি প্রোটিন কমপ্লেক্স, ঠিক আছে, যা অ্যানাফেজ শুরু করে। ঠিক আছে, প্রোটিন কমপ্লেক্স এটা কি করছে? অ্যানাফেজ দশা শুরু করছে। আচ্ছা, তাহলে এখানে তো বলেইছে যে যখন এই যে কাইনেটোকর গুলো স্পিন্ডল ফাইবারের সঙ্গে যুক্ত হচ্ছে তখন এপিসিটা কি হচ্ছে? সক্রিয় বা অ্যাক্টিভেটেড হচ্ছে। আচ্ছা, আরেকটা কি কাজ করে, যেটা কোশ্চেন বলেছে সেটা তো ডবল করে লেখার দরকার পড়ে না। আচ্ছা, এটা কি করছে? এটি সেকিউরিন নামক প্রোটিন ভেঙে দেয়। সেকিউরিন নামক প্রোটিন ভেঙে দেয়। ঠিক আছে, এবার এটা ভেঙে দিচ্ছে কেন, কি কারণে? এটা ভেঙে দেওয়ার ফলে কি ঘটনা ঘটছে দেখো,
সেপারেজ সক্রিয় করে। এটাকে ভেঙে দিল, দিয়ে কি করলো, সেপারেজকে সক্রিয় করলো। এবার সেপারেজ এখানে কি করছে, সেপারেজ কোহেসিন ভেঙে দেয়। কোহেসিন ভেঙে দেয় এবং এর ফলে কি হয়, সিস্টার ক্রোমাটিড আলাদা হয়। এরপরে কি হচ্ছে, সিস্টার ক্রোমাটিড আলাদা হচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কি নিশ্চিত করে, যে ক্রোমোজোম সমানভাবে ভাগ হচ্ছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ ইন্টারফেজ, নিম্নের কোনটি ইন্টারফেজের পার্ট নয়। দেখো এইটুকুকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ, ঠিক আছে, এখান থেকে এটুকু, আর এই যে পুরোটা বলা হচ্ছে ইন্টারফেজ। তো G1 S G2 আর M বলেছে, ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে অবশ্যই M। সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে হলো M। ঠিক আছে, তাহলে ইন্টারফেসটা কি, ইন্টারফেস হলো সব থেকে দীর্ঘ একটা ধাপ। ইন্টারফেস হলো দীর্ঘ ধাপ। কি কি রয়েছে ইন্টারফেসের মধ্যে, G1 S G2 এটা নিয়ে গঠিত। আর M ফর কি, মাইটোটিক ফেজ, ইন্টারফেজের অন্তর্ভুক্ত নয়, এটা ইন্টারফেজের পরে আসছে। আচ্ছা, ইন্টারফেজে এবার এইগুলোতে যে কাজগুলো হয় সেগুলো ইন্টারফেজে হচ্ছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। অ্যাপোপ্টোসিস, কোষের মৃত্যু, ইজ ট্রিগার্ড ইফ ডিএনএ ড্যামেজ ইজ ইরিপেয়ারেবল। ধরো কোনো ডিএনএ ড্যামেজ হলো, সেটা যদি ঠিক না করা যায় তাহলে কি হচ্ছে, অ্যাপোপ্টোসিস হচ্ছে, মানে কোষের মৃত্যু ঘটছে। হুইচ প্রোটিন প্লেজ আ মেজর রোল ইন দিস ডিসিশন, এই সিদ্ধান্তটা নেওয়া যে ডিএনএ ড্যামেজটা আর ঠিক করা যাবে না, এবারে কোষটাকে শেষ ধ্বংস করে দিতে হবে, এটার জন্য এই সিদ্ধান্তটা কোন প্রোটিন নিচ্ছে। সাইক্লিন এ, CDK1, P53 অ্যাক্টিন। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো P53। ঠিক আছে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে P53। মানে ডিএনএ যদি কোনো ক্ষতি হচ্ছে সেটা যদি ঠিক করা না যায় তাহলে কোন প্রোটিনটা অ্যাপোপ্টোসিস ঘটাচ্ছে বা ঘটাতে মানে মেজর রোল প্লে করছে আর কি, তাহলে হবে P53। ঠিক আছে, আচ্ছা এবার P53 হঠাৎ করে আমরা পেলাম P53, এই জিনিসটা কি P53? P53 একটি গুরুত্বপূর্ণ টিউমার সাপ্রেসার প্রোটিন। এটা কি গুরুত্বপূর্ণ টিউমার সাপ্রেসার প্রোটিন। ঠিক আছে, এবার ডিএনএ তে কোনো ক্ষতি হয়েছে সেটা যদি শনাক্ত করা যায় তখন কি হয়, P53টা সক্রিয় হয়ে যায় ডিএনএটাকে ঠিক করার জন্য। হ্যাঁ, মেরামতের জন্য সময় দেয়, P53 অ্যাক্টিভেট হয়ে যে না ঠিক আছে আমি তোমাকে কিছুটা সময় দিচ্ছি, তুমি ডিএনএটাকে ঠিক করে নাও। এবার সময় দেওয়ার পরেও যদি ডিএনএ ঠিক করা না যায়, P53 তখন কোষকে কি বলছে, অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, আগে থেকে নির্ধারিত করছে যে কোষের এবার মৃত্যু হয়ে যাবে, যে অ্যাপোপ্টোসিস প্রসেসিং এ পাঠিয়ে দিল। ঠিক আছে, তাহলে P53 এর অভাবে কি হয়, কোষ নিয়ন্ত্রণহীনভাবে বিভাজিত হতে পারে। এবার দেখো খুব ভালো করে বুঝবে, টিউমার সাপ্রেসার প্রোটিন মানে কি, টিউমারকে সাপ্রেস করে দিচ্ছে যেন টিউমার বাড়তে না পারে। টিউমার কখন হচ্ছে, ধরো এটা একটা সেল, এই সেলের মধ্যে ডিএনএটা ভালো না,
ঠিক আছে। এবার এই ডিএনএটাকে রিপেয়ার করতে কে হেল্প করছে বা কে টাইম দিচ্ছে? P53 কোষকে সময় দিচ্ছে তুমি ডিএনএটাকে ঠিকঠাক করো। হ্যাঁ, ডিএনএটার মধ্যে জিনের মিউটেশন ঘটে গেছে, টিউমার সেল তৈরি হচ্ছে, তুমি ডিএনএ কে ঠিক করো। এবারে যখন ডিএনএ কে ঠিক করতে পারলো না, তখন কি হলো? তখন P53 বলবে যে না, তুমি ডিএনএ ঠিক করতে পারোনি, তোমাকে আর দুটো কোষে ডিভাইড হতে দেওয়া যাবে না। তোমাকে কোন প্রসেসিং এ চলে যেতে হবে? তোমাকে প্রসেসিং এ চলে যেতে হবে অ্যাপোপ্টোসিস। মানে কি আগে থেকে ডিসাইড করা হচ্ছে যে এবার কোষকে মৃত্যুর দিকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে। এবারে ভাবো যদি এই যে P53 এটা যদি না থাকে বা এটা যদি ঠিক করে কাজ না করে বা এই P53 প্রোটিনটা যদি শরীরে তৈরি না হয় বা পাওয়া না যায়, তাহলে কি হবে? তাহলে এই উল্টোপাল্টা ভুলভাল ডিএনএ দিয়েই আবার পরবর্তী দুটো কোষ তৈরি হবে। আবার এই দুটো কোষ থেকে এই মানে এখানে তো এই যে একটা জেনেটিক গন্ডগোল হয়ে গেল, একটা মিউটেশন ঘটে গেল, তাহলে এরপরে কি হবে? টিউমারের গ্রোথ যেটা সাপ্রেস করে দিচ্ছিল এই প্রোটিনটা, সেটা কিন্তু সাপ্রেস করতে পারবে না, টিউমারের গ্রোথ কিন্তু বাড়তে থাকবে এবং যার ফলে কি হবে? ক্যান্সার। যার ফলস্বরূপ আমরা কি দেখতে পাবো? ক্যান্সার দেখতে পাবো। ঠিক আছে। এই জন্য এই যে P53 এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় গার্জিয়ান অফ দ্য জিনোম। বলা হচ্ছে গার্জিয়ান অফ দ্য জিনোম। বোঝা গেল যে একটা নর্মাল সেলে যদি কোনো ডিএনএ এর মধ্যে, ধরো ডিএনএ যে সিকোয়েন্স, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স গুলো তো থাকে ঠিকঠাক ভাবে, এবার সেই সিকোয়েন্স যদি কোনো গন্ডগোল হয় তখন সেখানে জিনের মিউটেশন ঘটে এবং টিউমার গ্রোথ হয় আর কি। এবার এটাকে যদি সাপ্রেস করতে না পারে তাহলে কিন্তু এটা পরবর্তীকালে ক্যান্সার দেখা দিতে পারে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে। যারা যারা দেখছো ক্লাসটা, যদি মনে হয় ক্লাসটা তোমাদের হেল্পফুল হচ্ছে, প্রত্যেকে লাইক করে দেবে। তোমরা এতজন দেখো, লাইক এত কম কেন করো? ম্যাম কি এত খারাপ করে বোঝায়? লাইক করা যায় না? প্রত্যেকে লাইক করে দিও। বলেছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং G2 ফেজ। G2 ফেজে কি ঘটে? ডিএনএ ইজ রেপ্লিকেটেড, ডিএনএ এর প্রতিলিপি গঠন হয়, সেল প্রিপেয়ার ফর মাইটোসিস, মাইটোসিসের সঙ্গে জন্য কোষ তৈরি হয়, সেল গ্রোজ অ্যান্ড পারফর্মস নর্মাল ফাংশন, কোষের বৃদ্ধি ঘটে এবং সাধারণ যে কাজকর্ম সেগুলো করে, ক্রোমোজোম অ্যালাইন, ক্রোমোজোমের সজ্জাক্রম তৈরি হয়। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সেল প্রিপেয়ার্স ফর মাইটোসিস। সেল প্রিপেয়ার্স ফর মাইটোসিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা কি কি পয়েন্ট জানতে পারছি। এই যে প্রথমে দেখবো G2 ফেজ, এটা কি? এটা হলো লাস্ট ফেজ। কিসের লাস্ট ফেজ? ইন্টারফেজের শেষ ধাপ হলো G2 ফেজ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এখানে কোষ বৃদ্ধি পায় এবং প্রোটিন সংশ্লেষ করে যা এম ফেজে প্রয়োজন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? কোষ বৃদ্ধি পায় ও প্রোটিন সংশ্লেষ করে যা এম ফেজে প্রয়োজন। নেক্সট কি বলেছে? আর কি কি হয় দেখো। মাইক্রোটিউবিউল গঠন, এটিপি উৎপাদন এবং সেন্ট্রোমিয়ার ডুপ্লিকেশন
ঘটে। ঠিক আছে, এই কাজটা হচ্ছে। আচ্ছা, এর আগে আর একটা পয়েন্ট কি দেখেছি, যে ডিএনএ যে রেপ্লিকেশন হচ্ছে সেটাতে যদি কিছু সমস্যা থাকে সেটা মানে মেরামত হয় বলতে গেলে পারো, বা মানে ডিএনএ রেপ্লিকেশনটা ঠিকঠাক হয় আর কি, ভুলভাল থাকলে সেটা ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 10, হুইচ স্ট্রাকচার ফর্ম মাইটোটিক স্পিন্ডল? কোন স্ট্রাকচারটা মাইটোটিক স্পিন্ডল গঠন করে? মাইক্রোটিউবিউল, অ্যাক্টিন ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মাইক্রোটিউবিউল। ঠিক আছে, মাইক্রোটিউবিউল কি করছে? মাইটোটিক স্পিন্ডলটা গঠন করছে। এবার দেখো অনেক ধরনের মাইক্রোটিউবিউল হয়। ঠিক আছে, প্রথমে দেখো এটা বলেছে কি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা কি? মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার, এখান থেকে অর্গানাইজ করা হচ্ছে, এটাকে স্পিন্ডল পোল বলা হচ্ছে। দেখো কাইনেটোকার মাইক্রোটিউবিউল দেখতে পেয়েছো? এই যে কাইনেটোকার, এই যে ব্লু জায়গাটা না, এইটা হলো কিন্তু কাইনেটোকার। তো এখানের সঙ্গে যেটা কানেক্টেড তাকে বলা হচ্ছে কাইনেটোকার মাইক্রোটিউবিউল। নেক্সট বলেছে পোলার মাইক্রোটিউবিউল। মানে কি? এই যে রেডটা হলো পোলার, এই যে এটা পোল, পোলের সঙ্গে যেটা কানেক্টেড রয়েছে সেটাকে বলা হচ্ছে পোলার মাইক্রোটিউবিউল। নেক্সট বলেছে অ্যাস্টার মাইক্রোটিউবিউল। অ্যাস্টার মাইক্রোটিউবিউল মানে কি? এই যে তারার মতো এখান থেকে অ্যাস্টার গুলো বেরিয়েছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাস্টার মাইক্রোটিউবিউল। ঠিক আছে, তাহলে কোন স্ট্রাকচারটা মাইটোটিক স্পিন্ডল ফর্ম করছে? এগুলোকে এক একটাকে স্পিন্ডল বা বেম তন্তু বলা হয়, বাংলায় বলে কি? বেম তন্তু। এটা কে গঠন করছে? মাইক্রোটিউবিউল। এটা আবার 3 ধরনের হচ্ছে, কি কি বললাম। ঠিক আছে, এবার তাহলে মাইক্রোটিউবিউল সম্বন্ধে আরো কিছু ইনফরমেটিভ জিনিস আমরা দেখে নিই। দেখো কি বলেছে, মাইক্রোটিউবিউল হলো কোষ সাইটোস্কেলিটনের অংশ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, মাইটোসিসের সময় সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিউবিউল নির্গত হয়ে কি হয়? স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করে। ঠিক আছে, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করে। আচ্ছা, মাইক্রোটিউবিউলের ভাগ তো বলেই দিলাম। আচ্ছা, আরেকটা কি হয় দেখো, মাইক্রোটিউবিউল দ্রুত গঠন এবং ভাঙন করতে পারে।
দ্রুত গঠন এবং ভাঙন করতে পারে, যা ক্রোমোজোম চলাচলকে নিয়ন্ত্রণ করে। যা ক্রোমোজোম চলাচলকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, হলো তাহলে। এবারে দেখবো হলো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে, ইন হুইচ ফেজ ডু সিস্টার ক্রোমাটিডস সেপারেট। কোন ফেজে সিস্টার ক্রোমাটিড সেপারেট হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যানাফেজ। ঠিক আছে। আচ্ছা, তো এটা সম্বন্ধে আমরা দেখো কি কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। অ্যানাফেজটা কি? অ্যানাফেজটা হলো মাইটোসিসের তৃতীয় ধাপ। ঠিক আছে। ছবিতে দেখো, এই যে হলো অ্যানাফেজ। ঠিক আছে। এই সময় কি হয়, এই যে দেখো সিস্টার ক্রোমাটিডগুলো সেপারেট হয়ে দুদিকে চলে যাচ্ছে, সিস্টার ক্রোমাটিড সেপারেটস। ঠিক আছে। তাহলে সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হচ্ছে কোন ফেজে? অ্যানাফেজে। এই ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়। এই ধাপে কি হচ্ছে? প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, কোহেসিন নামক প্রোটিন, প্রত্যেকে লাইক করে দেবে, যাদের যাদের এমসিকিউ হেল্পফুল হচ্ছে প্রত্যেকে লাইক করে দিও, কমেন্ট করো। ঠিক আছে। কোহেসিন নামক প্রোটিন বিচ্ছিন্ন হয়ে যায়। কার দ্বারা? এটা তোমরা বলবে, অলরেডি আমি আজকেই বলেছি। কিসের দ্বারা কোহেসিন নামক প্রোটিনটা বিচ্ছিন্ন হচ্ছে? HW কমেন্ট সেকশনে জানাবে, আজকেই আমি এটা আলোচনা করেছি। ঠিক আছে। আচ্ছা, এই যে সিস্টার ক্রোমাটিড বিচ্ছিন্ন হচ্ছে, তাই তো? সিস্টার ক্রোমাটিড একে অপরের থেকে আলাদা হয়ে স্পিন্ডল ফাইবারের সাহায্যে বিপরীত মেরুর দিকে সরে যায়।
বিপরীত মেরুর দিকে সরে যায়। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, তাহলে কোশ্চেন নাম্বার 11 হলো, বলেছে হুইচ ইভেন্ট মার্কস দ্য এন্ড অফ মাইটোসিস, কোন ইভেন্টটা নির্দেশ করে যে মাইটোসিস এবার এন্ড হলো। ঠিক আছে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। সাইটোকাইনেসিস, রিফরমেশন অফ নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপের আবার নতুনভাবে গঠন হচ্ছে। ক্রোমোজোম অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রিফরমেশন অফ নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, রিফরমেশন অফ নিউক্লিয়ার এনভেলপ। পেস্ট হচ্ছে না, ঠিক আছে চলো দেখে নি এবার নিউক্লিয়ার এনভেলপটা কিভাবে কাজ করছে। মাইটোসিসের শেষ ধাপ হলো টেলোফেজ। মাইটোসিসের শেষ ধাপ হলো টেলোফেজ। ঠিক আছে, এই ধাপে প্রতিটি মেরুতে থাকা ক্রোমোজোমের চারপাশে নিউক্লিয়ার এনভেলপ পুনরায় গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা আর কি হয়? নিউক্লিওলাস পুনরায় দৃশ্যমান হয়। নিউক্লিওলাস পুনরায় দৃশ্যমান হয়। ক্রোমোজোমগুলি আবার ডিকন্ডেন্স হয়ে ক্রোমাটিনে পরিণত হয়। ঠিক আছে, এই ধাপের শেষে কোষ বিভাজন সাইটোকাইনেসিস শুরু হয়। ঠিক আছে চলো
Question number 13. In plant cell, cytokinesis occurs through the formation of. Plant cell এ cytokinesis ঘটছে কিসের মাধ্যমে? ক্লিভেজ, ফারো, সেল প্লেট, স্পিন্ডল পোল, মাইটোটিক ভেসিকল। ছবি দেখে বুঝতেই পারছো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো সেল প্লেট। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে কোষ বিভাজনটা হচ্ছে, সাইটোকাইনেসিসটা হচ্ছে, সেটা কিসের গঠনের মাধ্যমে হচ্ছে? সেল প্লেট। আচ্ছা, এবার এই সেল প্লেটটা কিভাবে গঠিত হচ্ছে দেখো। গলগি বডি থেকে নির্গত ভেসিকলগুলো কোষের মাঝখানে একত্রিত হয়ে একটি সেল প্লেট গঠন করে। তাহলে গলগি বডি থেকে যে ভেসিকলগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো এই মাঝখানে অবস্থান করছে, করে কি হচ্ছে? এই সেল প্লেটগুলো মানে তৈরি করছে। ঠিক আছে, এবারে সেল প্লেট তৈরি হওয়ার পরে কি হয়? এগুলি ধীরে ধীরে বড় হয়ে কোষের পারিপার্শ্বিক দেয়ালের সাথে মিলিত হয়। এগুলোর ডিটেলস আমি অলরেডি একবার বলে দিয়েছি, দুবার করে আর বললাম না। ঠিক আছে, তোমরা যদি আগেরটা শুনে নাও তো ডিটেলস জেনে যাবে, আর যদি আগেরটা না শুনে থাকো তাহলে এই নাম্বারটায় যোগাযোগ করে নিও, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো? যে পারিপার্শ্বিক যে দেয়াল রয়েছে এগুলো আস্তে আস্তে ফুলছে, ফুলে পারিপার্শ্বিক যে দেয়াল সেটার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। এরপরে কি ঘটে? এরপর এটি নতুন দুটি কোষের মধ্যবর্তী কোষ প্রাচীরে রূপান্তরিত হয়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলেছে হুইচ অফ দিস অকার্স ডিউরিং প্রোফেজ। এই কাজগুলোর মধ্যে কোন কাজটা প্রোফেজের ক্ষেত্রে, প্রোফেজ যে কোষ বিভাজনের যে ভাগ সেই সময় হয়? দেখো, ক্রোমোজোম বিকাম ভিজিবল মানে ক্রোমোজোমগুলোকে দেখা যায়।
2 নাম্বার বলেছে নিউক্লিয়ার এনভেলপ ডিজলভস, নিউক্লিয়ার এনভেলপটা ডিজলভ হয়ে যায়। স্পিন্ডল ফাইবার বিগিন টু ফর্ম, স্পিন্ডল ফাইবার আবার নতুন করে গঠন হতে শুরু হয়। অল অফ দ্য অ্যাবাভ মানে এবিসি সবগুলো, ঠিক আছে। তো দেখো আমি আগে ছবিটার মধ্যে একটু মার্ক করি, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো এখানে দেখো রয়েছে স্পিন্ডল ফাইবার, তার মানে প্রোফেজে আমরা কি দেখতে পাচ্ছি? স্পিন্ডল ফাইবার দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপটা এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে এটা দেখো মাঝখানে যে গ্যাপ গ্যাপ দেখতে পাচ্ছ পুরো কিন্তু টানা নেই, এটা হালকা হালকা ভাঙা ভাঙা রয়েছে, মানে গ্যাপ গ্যাপ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোমও আমরা কিন্তু প্রোফেজের এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম পয়েন্ট বলেছে ক্রোমোজোমস আর ভিজিবল, তাহলে ক্রোমোজোম গুলো ভিজিবল, ঠিক আছে। এটা নিউক্লিয়ার এনভেলপ ডিজলভস, নিউক্লিয়ার এনভেলপ ডিজলভ হচ্ছে, দেখো যদি টানা থাকতো তাহলে এরকম হতো, কিন্তু এখানে মাঝে মাঝে গ্যাপ, তার মানে কি আস্তে আস্তে ডিজলভ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও ঠিক আছে। স্পিন্ডল ফাইবারস বিগিন টু ফর্ম, স্পিন্ডল ফাইবারস বিগিন টু ফর্ম, তাহলে এটাও ঠিক আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। তাহলে প্রোফেজে কি হচ্ছে? ক্রোমাটিন গুলো কি হচ্ছে? ঘন হচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে, ক্রোমোজোমে পরিণত হচ্ছে, নিউক্লিয়ার এনভেলপ ভেঙে যাচ্ছে। আর একটা কি হচ্ছে? নিউক্লিওলাস, নিউক্লিওলাস কি হয়? নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, নিউক্লিওলাস ডিজলভ মানে থাকে না আর, ঠিক আছে। নিউক্লিওলাসটা কিন্তু আর থাকে না। আচ্ছা, আর একটা কি হয় দেখো, সেন্ট্রোমিয়ার দুটি মেরুতে গিয়ে স্পিন্ডল ফাইবার তৈরি করে। সেন্ট্রোমিয়ার দুটো মেরুতে গিয়ে কি তৈরি করে? স্পিন্ডল ফাইবার তৈরি করে। চলো পরে কোশ্চেন, হাউ মেনি সেলস রেজাল্ট ফ্রম ওয়ান কমপ্লিট মাইটোটিক সাইকেল? এটা একদম ইজি তোমাদের জন্য, HW নাম্বার 15, ঠিক আছে। আমি ছবিও দিয়ে দিয়েছি, প্রত্যেকে করবে। আচ্ছা, এটার সঙ্গে তোমাদের আরো কিছু কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, প্রতিটি কোষে এই যে কোষগুলো তৈরি হবে আর কি, তাহলে প্যারেন্ট সেল, ডটার সেল যেগুলো তৈরি হবে, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কিভাবে থাকে বা কেমন সংখ্যক থাকে? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, এই প্রক্রিয়ায়, মানে তোমরা এটা এইভাবে করতে পারো, 15 A 15 B, ঠিক আছে। এই প্রক্রিয়া অ্যান্সার কমেন্টে অ্যান্সারটা করবে। এই প্রক্রিয়ায় কি কোনো জিনগত পরিবর্তন হয়? তো এই তিনটে কোশ্চেনের অ্যান্সার HW থাকলেও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্লয়েডি অফ ডটার সেলস আফটার মাইটোসিস ইন দ্য ডিপ্লয়েড অর্গানিজম? ঠিক আছে, যে প্যারেন্ট সেল তারপরে যখন ডিপ্লয়েড হয় তাহলে যে ডটার সেলগুলো হবে সেক্ষেত্রে কি হবে? দেখো, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, পলিপ্লয়েড, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ডিপ্লয়েড। মানে প্যারেন্ট সেল যদি ডিপ্লয়েড হয়
তাহলে ডটার সেলও কিন্তু ডিপ্লয়েড হবে। দেখো প্যারেন্ট সেল ডিপ্লয়েড 2n, সেখান থেকে কিন্তু 2nই হচ্ছে, মানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম থাকছে। প্যারেন্ট সেল আর ডটার সেলের ক্রোমোজোম নাম্বার বা ক্রোমোজোম সংখ্যা সেম। হ্যাঁ, প্যারেন্ট সেল ইজ ইকুয়াল টু সেম নাম্বার অফ ক্রোমোজোম। ঠিক আছে, প্যারেন্ট সেল ডটার সেলের কি হচ্ছে সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকছে। প্যারেন্ট সেল যদি ডিপ্লয়েড হয় তাহলে যে কোষগুলো তৈরি হবে সেগুলো ডিপ্লয়েডই হবে। যদি মাইটোসিস আর মিওসিসের ডিফারেন্সের ক্ষেত্রে দেয় তাহলে এটাও কিন্তু একটা ডিফারেন্স, হ্যাঁ, মিওসিসে কিন্তু হ্যাপ্লয়েড হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17, চেক পয়েন্টস ইন দ্য সেল সাইকেল সার্ভস টু, একদম প্রথমে বলছিলাম না চেক পয়েন্ট আছে, দেখো এখানে চেক পয়েন্ট কটা আছে। ভালো করে দেখো, চেক পয়েন্ট ফর কমপ্লিশন অফ ডিএনএ রেপ্লিকেশন, এটা হলো MG1 চেক পয়েন্ট, এই যে M, আর এদিকে G1 এর এখানটা চেক পয়েন্ট, এখানে G2M চেক পয়েন্ট, ডিএনএ ড্যামেজ আছে নাকি সেটা চেক হয়, কমপ্লিশন অফ ডিএনএ রেপ্লিকেশন ঠিকঠাক হয়েছে নাকি সেটা চেক হয়, যেটা আমরা অলরেডি পড়েছি। G1S এখানে কি হচ্ছে সেল সাইজ, নিউট্রিয়েন্টস, এনার্জি, সেল ড্যামেজ, মানে প্রত্যেকটা স্টেপের পরে একটা করে চেকিং হয় যে সবকিছু ঠিকঠাক হয়েছে নাকি। তাহলে চেক পয়েন্টস ইন দ্য সেল সাইকেল সার্ভ টু অ্যাক্সিলারেট মাইটোসিসকে অ্যাক্সিলারেট করছে, এনশিওর জিনোম ক্যাটাগরি ইন্টিগ্রিটি, এনশিওর করছে জিনোমের ইন্টিগ্রিটি, স্টপ প্রোটিন সিনথেসিস, প্রিভেন্ট সাইটোকাইনেসিস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এনশিওর জিনোম ইন্টিগ্রিটি। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এনশিওর জিনোম ইন্টিগ্রিটি। আচ্ছা, চেক পয়েন্টের কি কাজ অলরেডি আমি বলে দিয়েছি আগের পয়েন্টগুলোতে, যারা দেখোনি দেখে নিও। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য রোল অফ সাইক্লিন ইন দ্য সেল সাইকেল? দেখো এই যে সাইক্লিন সিডিকে বলছিলাম না একদম শুরুতে, সাইক্লিন সিডিকে কমপ্লেক্স গুলো তৈরি হচ্ছে, তাহলে দ্য রোল অফ সাইক্লিন ইন দ্য সেল সাইকেলে সাইক্লিনের রোলটা কি? ডিএনএ রেপ্লিকেশন, এটিপি প্রোডাকশন, সেল সিগন্যালিং, আর হলো অ্যাক্টিভেট সিডিকে। মনে পড়ছে লিখেছিলাম যে সিডিকে গুলো প্রাথমিকভাবে নিষ্ক্রিয়ভাবে থাকে, যখন সাইক্লিন এসে যুক্ত হয় তখনই সেটা সক্রিয় হয়। তাহলে সাইক্লিনের কাজ কি? এটা অ্যাক্টিভেট করছে সিডিকে কে সক্রিয় করছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 বলার আগে তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের এখানে কিন্তু A to Z পরীক্ষাতে ইংলিশেরও ফুল নোটস দেওয়া হয়। দেখো ইংলিশের তো আলাদা করে ক্লাস দেওয়ার সুযোগ হয়ে ওঠে না, স্যার ব্যস্তই থাকে, আর তারপরে আমাদের যেহেতু লাইফ সায়েন্সের ক্লাসটা আপডেট হয়, তো আমাদের এখানে কিন্তু নোটস পাওয়া যাচ্ছে ইংলিশ আর জিওগ্রাফি। এবার তোমাদের চেনাশোনা যদি কেউ কোয়ারি করে বা নিতে চায় তাদেরকে বলতে পারো যে তারা স্যাম্পল নোট নেবে, নিয়ে দেখবে, দেখে যদি মনে হয় যে হ্যাঁ ভালো লাগলো তাহলে নোটস নেবে। আমি বলছি না যে নোটস নিতেই হবে এরকম কিছু। A to Z পরীক্ষা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে নোটস প্রিপেয়ার করে, তোমরা যারা বায়োলজির নোটস নিয়েছো জানো। এবার তোমাদের চেনাশোনা যদি কেউ থাকে ইংলিশ বা জিওগ্রাফি, তারা যদি খোঁজ করে তো তোমরা সাজেস্ট করতে পারো A to Z পরীক্ষাতে, এখান থেকে তারা স্যাম্পল নোটস নেবে, নিয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে নেবে, না ভালো লাগলে তো নেওয়ার কোনো প্রশ্ন আসছে না। ভালো লাগবে এটুকু বলতে পারি। ইংলিশ একদম ইন ডিটেলসে রয়েছে, একদম লাইন বাই লাইন একদম বাংলা ব্যাখ্যা করে সমস্ত কিছু নোট রয়েছে। ঠিক আছে, চলো বলেছে which of the following is characteristic of cancer cell? নিম্নের কোনটা ক্যান্সার সেলের একটা বৈশিষ্ট্য in term of cell cycle? prolonged G1, permanent G0, uncontrolled cell division, shortened M phase। অ্যান্সার কি হবে? অবশ্যই হবে আনকন্ট্রোলড সেল ডিভিশন। ঠিক আছে, অনিয়ন্ত্রিত
কোষের বিভাজন, যে ওই P53 প্রোটিনটা না থাকায় কোষের বিভাজন একদম অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ক্যান্সার কোষের ক্ষেত্রে কি কি হয় দেখো। ক্যান্সার কোষে কোষ চক্র নিয়ন্ত্রণকারী চেকপয়েন্ট কার্যকর থাকে না। ঠিক আছে। এর ফলে কি হয়, ফলে কোষ নিজের ত্রুটি সংশোধন না করেই বারবার বিভাজিত হয়। এবারে ধরো ত্রুটি সংশোধন হলো না, তার মানে কি, কেউ একজন ভুল জিনিস শিখে গেল, ভুলটা সংশোধন হলো না। তুমি ধরো অঙ্ক করছো, অঙ্কের প্রসেসটা ভুল শিখলে পুরো, তোমাকে সেই ভুলটা সংশোধন করে দেওয়ার মতো কোনো তোমার টিচার নেই, তুমি ভুলটাই করে যাচ্ছ। একটা অঙ্ক ভুলে করার জন্য ওই চ্যাপ্টারের সব অঙ্ক তুমি ভুল করলে, কারণ তুমি নিয়মটাই ভুল শিখেছো। এবং ভুল করার ফলে কি হলো, আলটিমেটলি অ্যাট দ্য রেজাল্ট যখন দেখা গেল, তখন তুমি দেখা গেল পাস করতে পারলে না, তুমি ফেল করে গেলে। তো সেলের ক্ষেত্রেও ঠিক সেরকম ভুল হচ্ছে, ভুলটা সংশোধন করার মতো কেউ নেই, সে ঠিক করে কাজ করতে পারছে না। তো এর ফলে কি হবে, ভুলের পরিমাণটা বাড়তে বাড়তে ভুল কোষের সংখ্যা অনেক বেড়ে যাবে। যেমন ভুল অঙ্কর সংখ্যা অনেক বেড়ে যাবে, তেমনি ভুল কোষের সংখ্যাও অনেক বেড়ে যাবে। তো বারবার বিভাজিত হবে। এই বিভাজন বা এই অনিয়ন্ত্রিত বিভাজন অবিরাম হয়। মানে অনবরত হয়। ঠিক আছে। যার ফলে কি হয়, যার ফলে টিউমার তৈরি করে। কি তৈরি করে, টিউমার তৈরি করে। আচ্ছা, তাহলে এই যে টিউমার যদি না তৈরি হয়, টিউমার যাতে না তৈরি হয় তার জন্য একটা টিউমার সাপ্রেসার থাকে। কোন জিনিসটা, কোনটি কাজ না করলে, আমি অলরেডি বলে দিয়েছি, এই টিউমার তৈরি হয়। HW, কোনটা কাজ না করলে এই টিউমারটা তৈরি হচ্ছে। ঠিক আছে। এবারে এই যখনই টিউমার তৈরি হলো, তাহলে এই সেলটার কি ছিল, এই সেলটার অ্যাপোপ্টোসিসে যাওয়ার দরকার ছিল, কারণ এখানে ভুলভ্রান্তি কিছু হয়েছে। এবার ভুলভ্রান্তিতে কোষটার মৃত্যুর হওয়া দরকার ছিল, কিন্তু মৃত্যু না হয়ে সেটা কি হলো, বেঁচে গেল। ঠিক আছে, বেঁচে গেল, ছড়িয়ে গেল। মানে সেই জম্বির মতো, জম্বির মুভিগুলোতে কি দেখা যায়, যে ওই একজন জম্বি হলো, সেই আরেকজনকে কামড়ে দিল, সেও জম্বি হয়ে গেল। ঠিক আছে, মানে এদেরকে মেরে ফেলা দরকার যারা জম্বি হয়ে গেছে।
তো তাদেরকে না মারার ফলে কি হলো, সংখ্যা বৃদ্ধি করতে থাকলো টিউমার, এবং তার ফলে সেটা কিন্তু ক্যান্সারে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তো বোঝা গেল এই জিনিসটা। আচ্ছা, আবারও বলছি, প্রত্যেকে কিন্তু লাইক করে দাও, প্রত্যেকে লাইক করে দাও, ঠিক আছে। আর এখানে হলো ক্লাসের ডিটেলসটা রয়েছে, তোমরা একটু দেখে নাও। আমি ডিটেলসে বলে দিয়েছি 3500 জায়গায় কিন্তু তোমরা 5000 এমসিকিউ পাবে। তো কিভাবে পাবে, কি বৃত্তান্ত, এই নাম্বারটায় যোগাযোগ করো, করে জেনে নাও। আর ক্লাসে জয়েন করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় নোট পাবে, ক্লাসে জয়েন করার সঙ্গে সম্পূর্ণ ইংলিশ ভাষায় কিন্তু নোট পাবে। 11-12 আর 9-10টা বাংলায় পেয়ে যাবে। ঠিক আছে, তো ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। চলো, কোশ্চেন নাম্বার 20, which enzyme helps in the separation of sister chromatids during অ্যানাফেজ। আমরা এর আগে কোশ্চেন দেখলাম কি, কোন ফেজে বা কোন দশায় সিস্টার ক্রোমাটিড ডিফারেন্স হয়ে যায়, মানে ভাগ হয়ে যায়, অ্যানাফেজ দশাতে। এবার এই যে সেপারেশন হচ্ছে, এটাতে কোন এনজাইমটা হেল্প করছে, অলরেডি এটাও আমি বলেছি। ডিএনএ লাইগেজ, হেলিকেজ, সেপারেজ, প্রাইমেজ, এটাও এইচডব্লিউ, অলরেডি আলোচনা করা হয়ে গেছে, এটাও এইচডব্লিউ। আমি এই সেটেই আগে যে লেখাগুলো সেগুলোর ব্যাখ্যাতে আমি বলে দিয়েছি এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, তো তোমরা অ্যান্সার করবে কোশ্চেন নাম্বার 20। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকের ভালো লেগেছে। কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও। আরো অনেক অনেক এমসিকিউ কিন্তু তোমাদের জন্য আসবে, প্রত্যেকে লাইক করে দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।